লাইক পড়ছি যে ইউ হ্যাভ টু লিড, তোমার হচ্ছে কি বলে ওদের পার্টনার হইতে হবে, ওদের বসগিরি করা যাবে না। বাট বাংলাদেশে দেখা যায় যে আমি যখনই ওদের সাথে ওদের পার্টনার ওদের কলিগ হওয়ার ট্রাই করতেছি মাথায় চড়ে বসতেছে। হ্যাঁ, আপনার জন্য একটা ছোট গেম বানাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনি হচ্ছে ফোনের এই যে অর্ধেক অংশ দেখবেন, হ্যাঁ অর্ধেক অংশ দেখে আপনার বলতে হবে এটা কোন ফোন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিস আহমেদ আপনাদের জন্য নিয়ে এসেছি টেক্সপার পডকাস্টের নতুন আরেকটি এপিসোড। এবং আজকে আমাদের সাথে আছেন খুব স্পেশাল একজন গেস্ট, অ্যান্ড হি ইজ আশিকুর রহমান তুষার ফ্রম এটিসি। ভাই, কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে ভাই। 2 দিন পর পর নতুন নতুন ফোন পাইতেছেন, নতুন নতুন ফোন ইউজ করতেছেন, কেমন লাগে? প্যারা লাগে না ভালো লাগে? নতুন নতুন ফোন পাওয়ার ব্যাপারটা আমাদের কাছে পুরনো হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে তো শুরুতে ভালো লাগতো, এখন একটু প্যারা লাগে। আচ্ছা ভাই, সবাই যদি আপনারা চিনে, বাট তারপর যদি ছোট্ট একটা নিজের পরিচয় দিয়ে রাখতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে আশিকুর রহমান তুষার। আমি একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল রান করি, নাম হচ্ছে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। ইউটিউবে এটিসি লিখে সার্চ করলেই পাওয়া যাবেন। টেকনোলজি নিয়ে ভিডিও করি, মূলত কনজিউমার টেক, মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে আর কি ভিডিও করে থাকি, ভালো মন্দ জানায় থাকি। এর পাশাপাশি আরেকটা ছোট চ্যানেল আছে, সেটা হচ্ছে তুষার ভাই আমার নামেই। সেখানে হচ্ছে মোটো ব্লগ অ্যান্ড ট্রাভেল ভিডিও এক্সেট্রা করে থাকি আর কি। আর টুকটাক কিছু বিজনেসে জড়িত, পড়ালেখাও জড়িত, অনেক কিছুতেই আর কি জড়িত। ভাইয়া তো তাইলে অনেক কিছুর সাথে অ্যাটাচ আছেন, তো ফুল টাইম হচ্ছে কোনটাতে টাইম দিচ্ছেন? ফুল টাইম, হাফ টাইম বলতে আর আমাদের লাইফে কিছু নাই। আমাদের লাইফে বললো প্রাইমারি, যেটা একদম প্রাইমারিতে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। এরপরে হচ্ছে বাকিগুলো ছোট ছোট পোর্শন করে ভাগ করা। বাকিগুলো বলতে আর কি কি আছে এখানে? বাকিগুলো বলতে ওই যে আমার তুষার ভাইয়ের কথা বললাম, তুষার ভাই আলাদা এন্টিটি হিসেবে রান করে। ওখানে হচ্ছে বাইক সেক্টরটা, মোটরসাইকেল সেক্টরটা ওখানে কাজ করা হয়। এন্ড হচ্ছে লাইফস্টাইল সেক্টর নিয়ে কোনো কাজ করা হলে এইটা তুষার ভাইতে করা হয়, কারণ এটিসিতে তো আমরা অনলি টেক রাখি। টেক রাখি। আর এর বাইরে হচ্ছে হ্যালোটেক আছে। হ্যালোটেক হচ্ছে আমাদের ছোট একটা বিজনেস, অনলাইন। আপনি এফ কমার্স থেকে এখন ই কমার্সের দিকে একটু যাচ্ছি আমরা। সেখানে হচ্ছে গ্যাজেট, অ্যাক্সেসরিজ, লাইফস্টাইল, স্মার্ট লাইফস্টাইল প্রোডাক্ট এগুলো সেল করে থাকি আর কি। এর বাইরেও কিছুদিন আগে আরো বেশ কয়েকটা ভেঞ্চার বিভিন্ন ইম্পর্টেন্ট পার্টে ছিলাম। এখন টুকটাক দেখতেছি, বাট ওই রকম মেজর কিছু না, মেজর এই তিনটাই। বুঝতে পারছি ভাই। আপনার তো তার মানে ভাই পুরো জিনিসটা রান করার জন্য একটা বিশাল টিম দরকার, তো পুরো টিমটাকে হচ্ছে আপনি যেভাবে রান করতেছেন, এই পুরো টিম প্লে ট্রিক্সটা কি এখানে? আচ্ছা, টিম প্লের ব্যাপারটা বলবো ভাইয়া, যে আমার এটিসির জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি বড় টিম আছে এটিসিতে। এটিসিটা অনেকদিন ধরেই টিম ওয়াইজ চলতেছে, অ্যান্ড একটা স্ট্রাকচার আমরা গঠন করে ফেলছি। টিম ওয়াইজ কাজ করলে সবার আগে যেটা লাগে একটা স্ট্রাকচার লাগে। স্ট্রাকচারের প্রত্যেকের ডেজিগনেশন থাকতে হবে, প্রত্যেকের রোল থাকতে হবে, অ্যান্ড প্রত্যেকের দায়বদ্ধতা থাকতে হবে, না হলে টিম প্লেটা হয়ে ওঠে না। একজন ফাঁকি দেয়, তার কারণে আরেকজনের একটা সমস্যা তৈরি হয়, তার কারণে আরেকজনের অসন্তোষ তৈরি হয়। এটার ফলাফল হিসেবে টিমের মধ্যে একটা ক্যাচাল লেগে যায় আর কি। এইটার জন্য যদি ওই যে রোল, ডেজিগনেশন, দায়বদ্ধতা, রিপোর্টিং এগুলো মেনটেন করা হয়, তাহলে হচ্ছে টিম প্লেটা সুন্দর হয়। অ্যান্ড টিমে একটা জিনিস অলওয়েজ মানতে হবে যে মানে ওয়ান ম্যান আর্মি ভাবে থাকা যাবে না। প্রত্যেকেরই রোল আছে, কিছু না কিছু দিচ্ছে কিন্তু, রাইট? প্রত্যেকেই কিছু না কিছু দিচ্ছে। হয়তো বা ক্যামেরার সামনে সবাই আমাকে দেখতেছে এটিসিতে, বাট পিছনে কিন্তু একটা হোল টিম কাজ করতেছে, অ্যান্ড ওদের অ্যাবিলিটি আছে, ওদের ট্যালেন্ট আছে, ওদের অনেক কিছু দেওয়ার মতন আছে। আমি যদি ওইটার উপর রিলাই না করি, তাহলে হচ্ছে আমি একদম নিজের বেস্টটা দিতে পারবো না। সো লয়্যালটির একটা ব্যাপার আছে এখানে, অ্যান্ড অন্যদের উপর একটা ট্রাস্টের ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে ভাইয়া টিম লিডারের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা কি ধরনের ট্রিক থাকা প্রয়োজন মনে করেন, যেটা হচ্ছে আপনাকে হেল্প করতেছে? টিম লিডারের আমি টিম লিডার বলতে গেলে হ্যাঁ মানে কারেন্টলি আমি লিড করতেছি, বাট আমি নিজেকে যে নিজের কাছে যে টিম লিডারের পারফেক্ট স্কিলগুলো আছে আমি সেগুলো বলবো না, স্টিল লার্নিং। আমি যেগুলো হচ্ছে বই পড়ে যেগুলো পেয়েছি, অ্যান্ড হচ্ছে যেগুলো হচ্ছে বাকিদের থেকে দেখতেছি, অথবা আমরা যে মোটিভেশনাল বিভিন্ন জিনিসে অথবা সেলফ হেল্পের বুকগুলোতে পড়ে থাকি, সেগুলো দেখা যায় কি অনেকগুলোই বাংলাদেশে খুব একটা প্রপারলি কাজ করে না। কারণ আমরা যে ধরনের লোকদের নিয়ে কাজ করি, আমরা যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমাদের যে ওয়ার্ক কালচার, এইগুলো কিন্তু অনেকখানি আলাদা। আমাদের কালচারটাই পুরো ভার্সেটাইল, এন্ড ওদের যে বেসিক গুলো ওরা বলে সেগুলো থেকে অনেকখানি আলাদা হয়ে যায়। সো আমি লাইক পড়ছি যে ইউ হ্যাভ টু লিড, তোমার হচ্ছে কি বলে ওদের পার্টনার হইতে হবে, ওদের বসগিরি করা যাবে না। বাট বাংলাদেশে দেখা যায় যে আমি যখনই ওদের সাথে ওদের পার্টনার ওদের কলিগ হওয়ার ট্রাই করতেছি মাথায় চড়ে বসতেছে। হ্যাঁ, মানে আমি এক্সেপশন বলতেছি, একদম ফ্রেন্ডলি হলে সবাই ভাই বানায়, ফ্রেন্ডলি হলে ভাই বানায় যে মানে কালকে অলরেডি আমি কাজ করামু, এরকম আর কি। সো
এই ব্যাপারগুলো ফেস করছি অনেক শুরুতে, বাট এখন আমি দেখতেছি যে না, এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। যারা আমার টিমে আমার অধীনস্থ আছে, সো আমার ওদের প্রথমত হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করতে হবে, ওরা যে কাজটা ডেলিভার করতেছে। অ্যাপ্রিসিয়েশন পাইলেই আমি দেখছি যে ম্যাক্সিমাম পিপল হ্যাপি। টাকার ব্যাপারের থেকে, স্যালারির ব্যাপারের থেকে, ও যেই মানে আমি কনফার্ম করতেছি যে না তুমি এই জিনিসটা করছো, এই জিনিসটা তোমার অ্যাচিভমেন্ট, এটাতেই পোলাপান অর্ধেক খুশি। বাকি অর্ধেক খুশি হচ্ছে প্রপারলি হচ্ছে ওদের যে রাইটসগুলো আছে, যেসব টার্মসে ওরা আমাদের সাথে যুক্ত, সেগুলো প্রপারলি ডেলিভার করতে। অ্যান্ড যে বেসিক স্যালারির ব্যাপারটা থাকে, এর পাশাপাশি যখন আপনি কিছু এক্সট্রা সুবিধা দিবেন যেগুলো ইউজুয়ালি অন্যরা প্রোভাইড করে না, তখন ওর কাছে ফিল হয় এটা হোমের মতন, তখন ও একটা সেফ স্পেস ফিল হয়। তখন নিজে থেকে মানে টিমের পোলাপান চায় যে না কিছু আমি একটু এক্সট্রা করি, আমার টিমের জন্য করি, আমার কোম্পানির জন্য করি, রাইট। হ্যাঁ, ওর নিজের মনে হয়। অ্যান্ড এর পাশাপাশি যখন হচ্ছে ভুলগুলা করতেছে, ভুলগুলো ফাইন্ড আউট করা খুবই ইম্পর্টেন্ট। ফাইন্ড আউট করে একটা ওয়েল ম্যানারে যদি জানায় দেওয়া হয় যে এইটা ওইটা ভাইয়ের সমস্যা হচ্ছে, এটা ফিক্স করে ফেলতে তুমি পারবা, আমি জানি। যখন এই টোনে কথাবার্তাগুলো আগায়, তখন দেখি যে না, ওরা হচ্ছে নিজে থেকে উজ্জীবিত হয়ে ঠিক করতেছে, সলভ করতেছে, নিজের প্রোগ্রেস হচ্ছে। অ্যান্ড নট জাস্ট যে মানে আমার কোম্পানি আগাইতেছে সেটাই না, আমাদের যেহেতু সবাই ইয়াং, সো আমাদের কাজ করতে হয় মানে সবার মিলে, অ্যান্ড প্রত্যেকেরই একটা লেভেল আপ হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রু, হ্যাঁ। মানে এই ক্ষেত্রে হচ্ছে তার আপনার টিম মেম্বারকে চেয়ার করা বা হচ্ছে তাদেরকে হচ্ছে কোনো প্রবলেমে তাদেরকে হেল্প করা, এই ব্যাপারগুলো হচ্ছে অনেক বেশি ইনপুট রাখে এই ব্যাপারটাতে, ইনপুট রাখে। এন্ড আমরা চাই পার্সোনাল লেভেলেও, সার্টেইন পার্সোনাল লেভেল পর্যন্ত গিয়েও হেল্পটা করতে, যে না আমি তোমার সাথে আছি। এটা ভাইয়া যেহেতু বললেন যে হচ্ছে ফ্রি টাইমে অনেক কিছুই করেন, মানে হচ্ছে আপনার ওই সেলফ হেল্প বুক পড়া হয়েছে, বা তো ফ্রি টাইমে কি আপনি ভাই টেক রিলেটেড জিনিসপত্রতে রিসার্চ করতে বেশি পছন্দ করেন নাকি বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন? দুইটারে না, আমি কেন জানি টেক নিয়ে যে কাজ করতেছি, আসলে টেক তো বলা যায় না একদম কনজিউমার টেক তো অনেক ভাস্ট একটা সাবজেক্ট, অনেক ডিপ। আমরা কনজিউমার টেক নিয়ে যেটা কাজ করি এটা খুবই সারফেস লেভেলের, বলি। হ্যাঁ, সো আমার অ্যাকচুয়ালি অনেস্টলি এত বছর পর এসে টেক নিয়ে এত কথাবার্তা, এত কার্যকলাপ ভাল লাগে না, এত ঘাটাঘাটি ভাল লাগে না। আমি ফ্রি টাইমে বিজনেস নিয়ে অনেক ইন্টারেস্টেড, আমি বিজনেস নিয়ে অনেক ইন্টারেস্টেড থাকি। আমি ঘোরাঘুরি করতে প্রচুর পছন্দ করি বাইক নিয়ে, অ্যান্ড বাইক নিয়েও বাইক জিনিসটাও বেশ পছন্দের, গাড়িটাও বেশ পছন্দের। এখন বাইক গাড়ি দুইটা নিয়েই অনেক বেশি মেতে আছি। সাইকেলও পছন্দের, ইভেন আমার কাছে ভেহিকলই ভাল লাগে খুব। এগুলো নিয়ে ফ্রি টাইমে বেশি এক্সপ্লোর করতে আপনার ভালো লাগে, ইজি কথা। আর হচ্ছে ঘোরাফেরা, ডেফিনেটলি। টেক কম, আমি কাজের বাইরে টেক নিয়ে। বুঝতে পারছি। আচ্ছা, একটা ছোট টেকনোলজি মানে ওই সারফেস লেভেলে যে কথা বুঝলাম, যে একটা কোশ্চেন করি যে অনেকেই দেখা যায় যে ভাই প্রশ্ন করে যে হচ্ছে ফোন কেন স্লো হয়ে যাইতেছে কয়দিন পরে ইউজ করার পরে। তো এটার মেইন কারণটা কি হয়, মানে ফোনের ইন্টারফেসের ভিতর কি প্রবলেমটা হয় যেটার কারণে হচ্ছে ধরেন আমি 2 বছর ইউজ করলাম, এরপর আর মজা পাইতেছি না, ইউজ করে মজা পাচ্ছি না। আচ্ছা, স্লো ডাউনের যে ফ্যাক্টরটা, এইটা যদি আমি টেকনিক্যালি বলতে যাই তাহলে মূলত হয় স্টোরেজ ভরে যাওয়ার কারণে। আচ্ছা, স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজের ফোনগুলো এখন তো বেশি, কারণ এসডি কার্ড আমরা এখন খুব কম ইউজ করি। সো ইন্টারনাল স্টোরেজটা যখন বেশি ভরে যায়, একদম ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু ফোনটা স্লো ডাউন হওয়া শুরু করে। অ্যান্ড জাস্ট এই একটা কারণ যদি বলে দিই তাহলে কিন্তু একটু রং হবে আনসারটা। অ্যাকচুয়াল কারণ হচ্ছে মানে আমরা যখন ফিল করি যে স্লো হচ্ছে, ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণেই, অথবা ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে অ্যাপ রানিং আছে, এর মধ্যে ইন্টারনাল স্টোরেজের জায়গা নাই, এর মধ্যে প্রসেসরটাও হচ্ছে অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, প্রসেসরটাও একটু স্লো টাইপের। এই সব কিছু মিলে, আর পাশাপাশি আপনি 2 বছর চালায় ফেলছেন, অ্যাপগুলো অনেকবার আপডেট নিয়ে ফেলছে, অ্যাপের সাইজ ভারী হয়ে গেছে, অ্যাপের ডাটা ভরে গেছে, ক্যাশ ভরে গেছে, এই সব কিছু মিলে হচ্ছে স্লো ডাউনটা করে আর কি। সো আমার একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আমি মোটামুটি 2-3 মাস পর একটা রিসেট মারি ফোনে। আপনি 2-3 মাস পর নতুন ফোনও পান? 2-3 মাস না, আরো আগেই পাই। যখন মানে হচ্ছে কোনো পার্মানেন্ট ডিভাইসে থাকি, আমি রিসেট মারি, একদম হচ্ছে ক্লিয়ার একটা ক্লিন স্লেটে হচ্ছে চলে আসে। সো ফোন স্লো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এখন শুরু হয়েছে, কারণ কোম্পানিগুলো চায় আপনি ফোন বেশি বদলান। আগের মতন যে মানে 5-6 বছর পাল্টাবেন, 5-6 বছর একটা ফোন চালাবেন, সেই প্র্যাকটিসটা এখন রাখতে চাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে ফোন কেনার ক্ষেত্রে প্রসেসরটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হওয়ার কারণ এই যে আপনার যে লং টার্মে আপনাকে যে ব্যাকআপটা দেয়া, এটা ক্যাপাবল প্রসেসর 4-5 বছর 6 বছর ইজিলি ক্যারি করতে পারে। সফটওয়্যারটাও ইম্পর্টেন্ট, সফটওয়্যারটা যদি ওয়েল অপটিমাইজ রাখে, নিয়মিত আপডেট দেয়, তখন হচ্ছে এই জিনিসটা অনেকদিন ব্যাকআপ দিতে পারে, অ্যান্ড তখন স্লো ডাউন হওয়ার চান্সটা অনেক কমে। আর এগুলোর পাশাপাশি এগুলো করেও, এগুলো যদি সব থাকে, স্টিল যদি আপনার স্টোরেজটা ভরে যায়, আমরা এটা প্র্যাকটিক্যালি একদম মাঠ পর্যায়ে যেটা দেখছি, স্টোরেজ ফুল
আপনার তখন ফোন স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষের আমরা এটা দেখতেছি, এন্ড ফোন এটা হচ্ছে একদম কমন কজ, একদম কমন কজ। এন্ড বেশিরভাগ ফোন কিন্তু স্লো হয় 30,000 টাকার নিচের ফোনগুলো, রাইট? এগুলো নিয়েই বেশি পাওয়া যায়। সো ফ্ল্যাগশিপ নিয়ে তো কেউ অভিযোগ করতেছে না ভাই আমার ফোন স্লো হয়ে গেছে, এমনটা অভিযোগ করে না। সো 30,000 টাকার নিচে যেগুলো, এগুলো স্টোরেজ থাকে 64 জিবি বা 128 জিবি সর্বোচ্চ, এন্ড বেশিরভাগ দেখা যায় 2 বছর আপনি চালাইছেন, কতগুলো ছবি তুলছেন, ভিডিও করছেন, এন্ড স্টোরেজ ফুল, এন্ড ওখান থেকে স্লো ডাউন। আচ্ছা, একটা কমন কোশ্চেন তো ভাই সবাই করে, মনে হয় অ্যাপেল নাকি অ্যান্ড্রয়েড, বাট এই কোশ্চেনটা আমি করতেছি না। আপনার কোশ্চেন হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ড্রিম ফোন তৈরি করবেন, আপনার মানে সব ধরনের বিভিন্ন ধরনের চিপসেট বা হচ্ছে বা যেটাই আপনি ইউজ করেন সব মিলে হচ্ছে যে একটা ড্রিম ফোন ইউজ করতে চান, তাহলে হচ্ছে আপনি কেমন থাকবে আপনার এটার কনফিগারেশনটা? আচ্ছা, কনফিগারেশন কেমন থাকবে? আমি চিপসেটটা ব্যবহার করব হচ্ছে, চিপসেটটা ইউজ করব অ্যাপলের। অ্যাপলের চিপসেটগুলো টু মাচ জোস আসলে, হ্যাঁ, এটা কেউ অ্যাপলেরটা ইউজ করব। এন্ড হচ্ছে আমি ভিডিওগ্রাফির জন্য হচ্ছে আমি চাই অ্যাপলের সাইডটা, অ্যাপলের ভিডিওটা অনেক বেশি জোস, অনেক বেশি স্টেবল থাকে। আবার স্টিল পিকচারের ক্ষেত্রে আমি চাই পিক্সেল এন্ড স্যামসাং দুইটা কম্বাইন্ড। লাইক পোর্ট্রেটে স্যামসাং অনেক জোস করতেছে এখন ফ্ল্যাগশিপ গুলো, আর পিক্সেলে হচ্ছে রেগুলার ফটোস গুলো। পিক্সেলে আবার যখন আপনি হিউম্যান পোর্ট্রেট তুলবেন তখন দেখবেন কালো বানায় ফেলে, হ্যাঁ বেশি হেজি হেজি কালো কালো হয়ে যায়, কন্ট্রাস্টি হয়ে যায়। সো পিকচারের ক্ষেত্রে পিক্সেল এন্ড স্যামসাং কম্বাইন্ড। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আমি আইফোনেরটা চাই, আইফোনের স্টেবিলাইজেশন ভিডিও অ্যামেজিং, এন্ড আমার তুষার ভাই চ্যানেলটা পুরোটা আইফোন দিয়ে রান করি, মোস্টলি আইফোন দিয়ে ভিডিও করা হয়, গোটা একটা চ্যানেল চলতেছে ইউটিউব। আর চিপসেটটা তো বললাম অ্যাপলের, ডিসপ্লেটা স্যামসাং এর সুপার অ্যামোলেড ইজ রিয়েলি গুড, আই এম ফাইন উইথ দ্যাট। অ্যান্ড আমি চাই লাস্টে যে কোনো নেটওয়ার্ক থাকবে না, মানে কোনো সিম ইউজ করা যাবে না। ওকে, কেউ কল দিবে না, কেউ প্যারা দিবে না, কেউ কল দিবে না, কেউ প্যারা দিবে না, কারণ আমার কাছে ভাই এটা খুব 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 ঝামেলা লাগে। সো সিম ছাড়া ফোন থাকলে অনেক ভালো হইতো আমার কাছে মনে হয়। বুঝতে পারছি। আপনার ভাই রিসেন্টলি ইউজ করার মধ্যে ভালো ফোন কোনটা মনে হয়েছে? রিসেন্টলি বেশ কয়েকটা ভালো ফোনই বেরোচ্ছে 2024 সালের দিকে এসে শুরু করে, এখন 2022-এর দিকে মোটামুটি একটা ফল করছিল, বাট এখন ফোনগুলো মোটামুটি ভালো হইতেছে। রিসেন্টলি আমরা স্যামসাং এর দুইটা লঞ্চ হলো, A35 A55, এগুলা সারা বছর চলবে অলরেডি দেখেই বলা যাচ্ছে, কারণ এর প্রেডেসেসর গুলো খুব হচ্ছে পপুলার হয়ে গেছিল, এন্ড এগুলো চলবে আশা করা যাচ্ছে। স্যামসাং এর S24 আলট্রা সিরিজ চলতেছে, এর মধ্যে আবার পিক্সেল সিরিজটা 8 and 8 প্রো গুগলের যেটা, এইটা হচ্ছে আবার একটু ডাউনের দিকে নেটওয়ার্ক ইস্যুর কারণে। আপনার লাস্ট রিভিউ তো মনে হয় এটা দেখলাম, আমরা কয়েকদিন আগে ভিডিও করছি সেটা নিয়ে। এর মাঝখানে অনারের ডিভাইসগুলো খুব চলতেছে, আমার এই হাতে একটা আছে অনার, হ্যাঁ অনারের ডিভাইসগুলো অফিশিয়ালি, স্পেশালি অফিশিয়াল মার্কেটটা অ্যান্ড বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটটা একটু ডিভাইড হয়ে গেছে, তো অফিশিয়াল মার্কেটটার ক্ষেত্রে এখন অনার খুব ভালো করতেছে, ওরা যতখানি দেখছি টিকে আছে। অ্যান্ড আমি যদি বাজেটের দিকে যাই, বাজেটের দিকে যেহেতু বেশি কাস্টমার, আমাদের পছন্দ হয় দামি ফোনগুলা, বাট কেনার ব্যাপারে কিন্তু বাজেট দিকে যেতে হয়, তখন কিন্তু হচ্ছে যে টেকনো, ইনফিনিক্স, আইটেল এরা খুবই আউটস্ট্যান্ডিং করতেছে। বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, আপনার ওভারঅল তাহলে হচ্ছে এই যে রিভিউ দেওয়ার জার্নিটা, এটা কিভাবে শুরু হলো? মানে আপনাদের চ্যানেলটার গ্রোথ বা হচ্ছে আপনার নিজের যদি পার্সোনাল ব্র্যান্ডের গ্রোথটা, এইটার মাথায় আসছে কিভাবে, কিভাবে শুরু করছে? এটিসিটা তো আমি অনেক জায়গায় শেয়ার করছি, আমি শর্টকাট ওটা বলি, শর্টকাটে বলে দেন। হ্যাঁ, এটিসিটা শুরু করা হচ্ছে ফ্রেন্ডসরা মিলে, আমি ছিলাম না তখন, আমার বাকি সব কো-ফাউন্ডার্সরা ছিল, অ্যান্ড ফ্রেন্ডসরা মিলে যে চিন্তা করছে যে ভাই আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড তখন নতুন আসছে, আমরা অ্যান্ড্রয়েড নিয়ে একটা গ্রুপ খুলবো যেখানে অ্যান্ড্রয়েডের বিভিন্ন মানুষ কিনবে, বিভিন্ন সমস্যা টমস্যায় পড়লে থাকে না এলাকায় একজন যে সলভ করে দেয়, সো আমরা বিভিন্ন জিনিস সলভ করব, হেল্প করব। এরপর দেখলো যে বাইরের দেশের মানুষ ইউটিউবে ভিডিও করে ওই সলভগুলো দিচ্ছে অথবা প্রোডাক্টের ব্যাপারে জানাচ্ছে, সো ওই হিসাবে ভিডিও করা শুরু, অ্যান্ড ভিডিওটা করা খুব ক্যাজুয়াল বাংলা স্টাইলে শুরু। ফোনের দোকানে যাইতাও, রিকোয়েস্ট করতো ভাই একটু ইয়ে থেকে, ডিসপ্লে থেকে একটু নিয়ে দেন, ফোনটা একটু নিয়ে দেন, ওখানেই ভিডিও করে নিয়ে আসতো এরকম মোবাইল দিয়ে, বাসায় এসে একটা ভয়েস ওভার দিয়ে সেটা ইউটিউবে আপলোড করতো। এইভাবেই এটিসি শুরু, রিভিউ পার্টটা আর কি, বা এটিসি চ্যানেলের শুরু। দেন আমরা হচ্ছে পর্যায়ক্রমে বেশ কিছু রেভলিউশন হয়েছে, আমাদের বেশ কিছু চেঞ্জ হয়েছে, আর দেন আমি বলবো 2021 থেকে হচ্ছে আমার হচ্ছে অন্যান্য ভেঞ্চারগুলো শুরু, 20 থেকে অন্যান্য ভেঞ্চারগুলো শুরু। এটা কি মানে করোনার টাইমটাতে ফ্রি ছিলেন তখন আপনার মাথায় আসছে এরকম কিছু? না, এমন কিছু না, যেমন 2016-তে আমি হচ্ছে এটিসিতে জয়েন করছি। আচ্ছা, হ্যাঁ, সো 2020 পর্যন্ত এটিসিতে একদম ফুল টাইম, করোনার আগ পর্যন্ত মোটামুটি। সো এটিসি ওই টাইমে মোটামুটি পিকে আছে। তখন বাংলাদেশে ইউটিউব গ্রো করে নাই, বাংলাদেশ ইউটিউবে অডিয়েন্স খোঁজা খুব টাফ ছিল, 1 লাখ সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল খুবই কম ছিল, আমাদের মনে হয় 7-8টা 10টা হাতে গোনা সর্বোচ্চ এমন ছিল অর্গানিক চ্যানেল। সো ওই টাইমে আমি আমার একটা বদ অভ্যাস আছে, খুব দ্রুত ইন্টারেস্ট হারাই ফেলি যে কোনো জিনিসের প্রতি, বুঝছেন। সো এই জন্য দেখা গেল যে আমি বললাম যে না, এটিসিতে তো অনেকখানি আমরা গেলাম,
একটা গোল আমার টার্গেট ছিল মাথায়, ওইটা রিচ হইলো। সো Life কি में করা कुछ যায়, daring करना था। হ্যাঁ ডেয়ারিং করনা থা, রাইট। সো ডেয়ারিং কিছু কিছু ইন্টারেস্টিং কিছু, যেটা একটা কি এনে দিবে এমন কিছু করার জন্য। সো ওই টাইমে আবার আমার এক ফ্রেন্ড হচ্ছে একটা বিজনেসের অফার করছিল। সো সাওয়ারি নাম, এটা হচ্ছে মোটরসাইকেল রিটেইলের। অ্যান্ড এইখানে একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যে মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড বেচা বিক্রির ক্ষেত্রে পুরো বাংলাদেশে একটা সিস্টেমে চলে, সেটা হচ্ছে যে ওডোটা থাকে, মিটারটা থাকে, সেখানে হচ্ছে টেম্পার করে চলে আর কি। এটা পুরো বাংলাদেশে একটা কমন সিনারিও। সো আমাদের মূল টার্গেটটা ছিল সাওয়ারিতে যে না আমরা এটার বিপরীতে কাজ করব, পুরো ফিল্ডের বিপরীতে আইসা যখন একটা কাজ, তো আমার কাছে তখন মজা লাগছে, আরে চ্যালেঞ্জিং, এটা তো কেউ করে দেখাতে পারে নাই, সো করে দেখাবো। তো তখন আবার 20 সালে করোনার মাঝখান থেকে এটিসি চলতেছে, সাইড বাই সাইড চলতেছে। এটিসি তো ফুল টিম করা, এটিসি টিম ওরা ফুল টাইমই কাজ করে। সো ওটা রানিং, এর পাশাপাশি আমি সাওয়ারিতে কানেক্টেড হইলাম। সাওয়ারিতে প্রায় 2-2.5-3 বছরের মতন আমি হচ্ছে অনলাইন বিজনেসটা দেখছি, আর আমার ফ্রেন্ড হচ্ছে অফলাইন বিজনেসটা দেখতো। সাওয়ারি তো এখন অটোমেশন হয়ে গেছে, চলে ওইটা, দেখা লাগে না এখন আর, ফুলি রানিং আছে, বেশ বড় ভালো পজিশনে আছে। এখন কি আছেন ওটাতে? আমার এখন আর দেখা লাগে না, সাওয়ারিতে আছি নাই এটার এক্সাক্ট আনসার দিতে পারি না। মাত্র সাওয়ারি থেকে বাইক নিয়ে আসছি, যেটা নিয়ে আসছি, বাট হচ্ছে মানে বসাও লাগে না, দেখাও লাগে না কোনো কিছু, সবকিছু হচ্ছে সেটআপের মধ্যে পড়ে গেছে। এন্ড এইটাই, আপনি যদি অটোমেশন না ক্রিয়েট করতে পারেন তাহলে হচ্ছে উদ্যোক্তা হিসেবে কাজ হবে না। আমি নিজের উদ্যোক্তা পরিচয় দিতে চাই না, বাট হচ্ছে উদ্যোক্তার কাজ হয়ে গেছে করতে হয়। না থাক, আমি এটা নিজের স্টেটমেন্ট না দেই, বাট যদি উদ্যোক্তার কাজটা করতে হয় তাহলে অটোমেশনটা ক্রিয়েট করা জরুরি। দেন হচ্ছে 2000 যখন আমি সাওয়ারি নিয়ে কাজ করতেছি, সারাদিন বাইকের মধ্যে থাকতেছি, বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের কালেকশনগুলো এখানে। তখন চিন্তা করলাম, অ্যান্ড ফ্রেন্ডসরাও বললো যে সেকেন্ডারি চ্যানেলটা খোল। তখন হচ্ছে ওই তুষার ভাই চ্যানেলের স্টার্ট। হ্যাঁ, ওইখানে হচ্ছে আমরা বাইক নিয়ে যে ট্যুরে যেতাম, আমরা মূলত ওটাতে বানাতে চেয়েছিলাম একটা ডাস্টবিন কাইন্ড অফ। ডাস্টবিন বলতে ইন হোয়াট সেন্স আমি বলতেছি, বুঝাই বলতেছি, খারাপ শোনা গেছে যদিও। সেটা হচ্ছে আমরা এটিসিতে স্ট্রিক্টলি টেক ভিডিও করতাম, এর বাইরে আমরা ঘুরতে গেলে ভ্লগ বানাইতাম, ট্রাভেল ব্লগ করতাম, ঠিক আছে, বিভিন্ন এলিমেন্টস থাকতো, বিভিন্ন ভিডিও বানাইতাম। মন চাইতো যে এই সিনেম্যাটিক ভিডিওটা করি, যেহেতু আমরা সিনেমাটোগ্রাফির কাজ করতাম, এডিটিং এর কাজ করতাম, স্ক্রিপ্টিং এর কাজ করতাম। সো আমাদের অন্যান্য কন্টেন্ট বানানোর স্কোপও ছিল, বাট আমরা সেটা পাবলিশ করার জায়গা পাইতাম না। সো এই জন্য আমি কইছি এটা বানাই, এটার মধ্যে যা পারি হ্যাঁ এখানে সব ডাম্প করবো, এখানে সব ডাম্প করবো, এখানে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে না। এটিসিতে অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, ওইটার নিচে ফল করলে আমরা কোনোভাবে পাবলিশ করি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক কিছু মেনটেন করে আমরা এটিসি চালাই। সো এই জায়গায় ডাম্প করার জন্য করছিলাম, এই জন্য মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু, এখনো মোবাইল দিয়ে কন্টিনিউ হচ্ছে। বাট আলহামদুলিল্লাহ মানে এখানে যতখানি চাইছি তার থেকে আল্লাহ অনেক বেশি দিয়ে দিছে, অনেক বেশি দিয়ে দিছে। আর হচ্ছে যে হ্যালোটেকের কথা বলছিলেন, এটা হ্যালোটেকও এই 2022 সালের দিকেই, 2022-এর দিকেই শুরু। হ্যালোটেক মূলত হচ্ছে আমার ভাই বড়টার, আমার ভাই একদম বড় যে আছে, আমি সবচেয়ে ছোট ভাই। মেজো ভাই হচ্ছে লয়ার জজ কোর্টের, আর বড় ভাই যে ওর বিজনেস। সো আমি আর কি ওইটাই অপারেশনটা রান করি। মানে অনলাইন সেটটা নাকি মানে দুই সাইডটাই? অনলাইনটাই, অফলাইনে আমাদের ছিল লক্ষ্মীপুরে, আমাদের হচ্ছে যেহেতু হোম টাউন লক্ষ্মীপুরে হচ্ছে আমার ভাই থাকতো, তখন হচ্ছে ওই জায়গায় অফলাইন সব ছিল। পরে হচ্ছে বাবু হওয়ার পরে হচ্ছে ওরা সবাই ঢাকায় চলে আসছে, ভাতিজি হওয়ার পরে এখন টোটালি আমরা অনলাইনে মুভ করতেছি। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা কি বলে ই কমার্স হিসেবেই কাজ করব, বাট ছোট আঙ্গিকে ছোট স্কেলে কাজ করব। হ্যাঁ হচ্ছে যেহেতু মোবাইলের সাথে আছেন বা হচ্ছে টেকনোলজির সাথে অনেকদিন ধরে আছেন, তো আপনার জন্য একটা ছোট গেম বানাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনি হচ্ছে ফোনের এই যে অর্ধেক অংশ দেখবেন, অর্ধেক অংশ দেখে আপনার বলতে হবে এটা কোন ফোন। ব্র্যান্ড বললে হবে না? হ্যাঁ ব্র্যান্ড বললে হবে, ধরেন বা যেটা মন চায়। ভাই বলেন তাহলে হচ্ছে এই ফোনটার নাম, মানে এটা কোন? আচ্ছা, এটা ব্র্যান্ডটা বললেই হবে। জানেন আসুসের ROG, তো ROG এটা হচ্ছে মোস্ট প্রবাবলি 7 মনে হয়। না এটা 3। হ্যাঁ ROG 3। আচ্ছা এত আগে? হ্যাঁ, আরে সব ডিজাইন সেম লাগতো। আচ্ছা আসুস ROG পারছি। আচ্ছা এটা তো খুব ইজি হয়ে গেছে, এটা মোটরোলা রেজার। হ্যাঁ মোটরোলা রেজার না? শাবাশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বলেন কি? ওরে এটা টাফ। এটা কি ভাই? এটাও একটা ফ্লিপ ফোন, বাট এটা কি সনি এরিকসন কাইন্ড অফ কিছু? না এটা স্যামসাং এর ফ্লিপ ফোন। স্যামসাং এর ফ্লিপ ফোন? হ্যাঁ স্যামসাং ফ্লিপ ফোনও বানাইতো? আল্লাহ, স্যামসাং তো ফ্লিপ ফোন দিয়ে শুরু করছিল ভাই। না স্যামসাং এর তো ভাই ওই সবুজ বাটন ফোনগুলো পাওয়া যেত। এটা কি বলেন? এটা একটু ট্রেন্ডের বাইরে। এটা ট্রেন্ডের বাইরে? এটা ভাই আমার মাল্টিপল চয়েস দিতে হবে। এটা মোস্ট প্রবাবলি আইটেল অথবা রিয়েলমি। না এটা লাভা। হ্যাঁ সবগুলার ডিজাইন একই রকম। এইটাই সমস্যা ভাই, মনে করেন হ্যাঁ সবাই ক্যামেরার ইন্টারফেসটা সেম বানায়, ক্যামেরা ইন্টারফেসটা সেম, ব্যাকগ্রাউন্ড সেম, সামনে আলাদা করার কিছু নাই। বাজেট ফোনগুলো তো সবাই এরকম। আর ট্রিকি ফোন নিয়ে আসবেন না।
আচ্ছা ভাই, আপনি তো মনে করেন রিভিউ করতেছেন অনেক দিন হইলো, তো আপনার এত রিভিউ করতেছেন, এর মধ্যে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা রিভিউ করবেন এটা কিভাবে চুজ করতেছেন? আচ্ছা, এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছেন। অ্যান্ড এখানে আমাদের হচ্ছে অডিয়েন্স অনেকেই বলে যে ভাই তোদের চ্যানেলে আসি যেই ফোনই দেখি ম্যাক্সিমাম জিনিসই ভালো, খারাপ কিছু কি নাই। সো মানে এইটাই আমার আনসার যেটা, সেটা হচ্ছে মাসে অলমোস্ট 40 থেকে 50টা ফোন রিলিজ হয় অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশ জুড়ে, আনঅফিসিয়াল অফিসিয়াল মার্কেট জুড়ে যেটা বাংলাদেশে আসে অ্যাভেলেবেল 40 থেকে 50টা প্রতি মাসে, রাইট? মানুষ জানে সর্বোচ্চ 10টা থেকে 15টার ব্যাপারে, বাকিগুলো আছে। সো আমাদের কাজ হচ্ছে, আমরা তো ফিক্সড কন্টেন্ট বানাইতে পারবো, আমরা মাসে তো 50টা কন্টেন্ট বানাইতে পারবো না, আমরা কন্টেন্ট বানাইতে পারবো 12টা থেকে 15টা সর্বোচ্চ, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট। সো এই 15টার মধ্যে আমার রাখতে হবে কোন 15টা, যেই 15টাই মানুষকে কেনার জন্য বলা লাগতে পারে, অথবা যেই 15টা মানুষ কিনতে পারে, যেটা মানুষ কিনবেই না ভাই, ওইটা নিয়ে আমার ভিডিও বানায় লাভ কি? কোনো পারপোজ তো সার্ভ করতেছে না এই জিনিসটা, ওইটা নিয়ে আমার নিউজ ছড়ায় স্প্রেড করায় তো কোনো লাভই হচ্ছে না। হ্যাঁ, সো এই জন্য আমরা বেছে বেছে সেই ফোনগুলোরই ভিডিও করি যেগুলো হচ্ছে মানুষের এই বাজেটে কেনার মতন, কেনা উচিত, অথবা কেনার জন্য যে লিমিট মানে একদম মিনিমাম যোগ্যতাটা থাকা লাগে, যে আমি 40,000 টাকা খরচ করবো, আমার এইটা পাওয়া উচিত, সেই যোগ্যতাটা কভার করলে তখন আমরা ওই ফোনটা হচ্ছে নিয়ে ভিডিও বানাই। অ্যান্ড সেইখানে তখন ভালো কি আছে, খারাপ কি আছে, সেই প্রশ্নটা চলে আসে। অ্যান্ড এইখানে একটা কানেক্টিং প্রশ্ন থাকে যে ভাই মানে ভালো খারাপটা কিভাবে নির্ধারণ করে? হ্যাঁ, এটা আমি কোশ্চেন করতাম। ও কোশ্চেন ছিল, আচ্ছা। সো ভালো খারাপ নির্ধারণের ব্যাপারটা হচ্ছে, যখন একটা কোম্পানি ফোন বের করতেছে, ও অলরেডি কিন্তু 50 জন থেকে শর্টলিস্ট হয়ে 15 জনের মধ্যে আছে। সো অলরেডি ও গুড। এন্ড কোনো খারাপ ফোন কেউ বের করে না ভাই ইচ্ছে করে। আপনি কি আপনার কোম্পানির জন্য খারাপ প্রোডাক্ট বের করবেন এত আর&ডি করে, এত টাকা খরচ করে? না, আপনি বের করবেন না। ভালো ফোনই বের করে, বাট প্রশ্নটা হচ্ছে কোনটা বেটার, কোনটা বেটার? বেটার গুলো হচ্ছে মানুষ নিতে চায়, বেটার গুলো মানুষ নিতে চায়। সো এইখানে আমরা সবই ভালো ফোনই যেগুলো আসে, সবই ভালো ফোন আসে, যদি আপনি ভালো বলেন গুড পর্যন্ত আসে। দেন এর মধ্যে বেটার অ্যান্ড বেস্টের ব্যাপার সেপার আছে। হ্যাঁ, সেইখানে হয়ে যায় আমাদের যে কোশ্চেনগুলো। এখন যেসব ফোনগুলো খুবই কম্পিটিশনের মধ্যে থাকে, লাইক 35,000 যদি আপনি বাংলাদেশের রাইট নাও বাজেট থাকে, অনেকগুলো অপশন পেয়ে যাবেন, প্রত্যেকটা খুবই টাফ, তখন আমরা খুবই মানে হার্ড লেভেলের পিকিং করি অ্যান্ড খুবই বেশি মানে কঠিন করে ধরি, অ্যান্ড হচ্ছে খুদগুলা খুব টেনে টেনে বের করার চেষ্টা করি। আবার যখন দেখি যে না, একটা সেক্টরে ধরেন লাইক 45 বা 50,000 টাকায় ফোন আসেই ভালো দুইটা, আমি তখন এই জায়গায় যদি টানাটানি করি, বেশি খুদ ধরার চেষ্টা করি, তখন মানুষের কাছে যে মেসেজটা যাবে যে ভাই এই ফোনটা মনে হয় ভালো না, ওনারা এত বললো, মনে হয় ভালো না এটা, তো তখন উনি কিনবেটা কি? সো আমার এই জিনিসটাও চিন্তা করতে হয় যে মানে অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে কোন মেসেজটা যাচ্ছে। এখন ভালো খারাপের ক্ষেত্রে আমরা ফোনে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কি বলে বেঞ্চমার্কিং এর ব্যাপার সেপারের ব্যাপার থাকে, ছবির ব্যাপার সেপার থাকে। সো আমরা নিয়মিত যখন হচ্ছে ফোন ইউজ করতেছি, এইসব প্রাইস রেঞ্জে, প্রতিটা প্রাইস রেঞ্জের আমাদের একটা মাথায় জিনিস সেট হয়ে থাকে, এন্ড আমাদের লিখিত একটা আছে যে এই পর্যন্ত এইরকম আমরা একটা ক্যামেরা পাইলে আমরা ফ্রেমওয়ার্কের ভিতরে, হ্যাঁ একটা ফ্রেমওয়ার্ক আছে। সো যে 45,000 টাকার মধ্যে যদি আমি ভালো ক্যামেরা বলতে হয়, তাহলে আমার এই পরিমাণ এরকম ছবি দিতে হবে, অ্যাটলিস্ট আমার 4K 30 FPS থাকতে হবে, স্টেবিলাইজেশন থাকতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়াস আছে, সেগুলো অনুযায়ী বলি। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউজিং এক্সপিরিয়েন্সটা, আপনি ইউজ করে শান্তি পাচ্ছেন কিনা। অ্যান্ড আমি নিজে অডিয়েন্সের, কাস্টমারের জায়গায় দাঁড়ায় একটা মুহূর্ত চিন্তা করি, স্ক্রিপ্টটা লেখা শেষ হলে, যে আমি যদি নিজে কিনতাম এই ফোনটা 50,000 টাকা দিয়ে, তাহলে আমি যা যা বলতেছি ভিডিওতে সেগুলোর সাথে আমি স্যাটিসফাইড কিনা, এন্ড ফোনটা চালায় আমি স্যাটিসফাইড কিনা। এগুলো ভাইয়ারা হচ্ছে যে কোম্পানিগুলো থেকে আপনার ফোনগুলো পান বা রিভিউর জন্য বলে আপনাদেরকে, কখনো কি এরকম হয়েছে যে পেইড রিভিউর জন্য অফার করছে বা কখনো? মানে আচ্ছা, তার মানে কি রেগুলারই করে? এগুলাই তো হয়, এগুলাই খুবই স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড এইখানে আপনার তিনটা পক্ষের ব্যাপার আপনার একটু চিন্তা করতে হবে। জাস্ট ছোট করে আনসার দিয়ে দিলে আনসারটা একটু কি বলে ভিন্ন, মানে পেইড রিভিউ বলতে কিন্তু আমি ওইটা বলতেছি যে হচ্ছে ভালো দেওয়ার জন্য পেইড রিভিউ। হ্যাঁ, না আমি সেটাই বুঝাইতেছি। দেখেন, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, অডিয়েন্স আছে মাঝখানে, কাস্টমার, আমাদের জন্য অডিয়েন্স, ব্র্যান্ডের জন্য কাস্টমার, এরপর ব্র্যান্ড আছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো মেক করতেছে। এখন ব্র্যান্ডের দরকার কি? বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো, জানানো যে এই প্রোডাক্টটা তার আছে, অ্যান্ড প্রোডাক্টে কি কি ফিচার আছে সেগুলো জানানো দরকার, এই একটা পার্ট দরকার। অ্যান্ড আরেকটা পার্ট দরকার যে হ্যাঁ, ফিচারগুলো যেগুলো আছে এগুলো সব ভালো বললে আরো ভালো হয়, এই দরকারটা আরো ভালোভাবে তাদের পূরণ হয়।
অডিয়েন্স যারা আছে মাঝখানে তাদের জানা দরকার যে না ফোনটা অ্যাকচুয়ালি কেমন সেটা আমার জানা দরকার। ভালো জিনিস তো আছে, আমি জানি কোনটা কোনটা ভালো কোনটা কোনটা খারাপ, সেটা আমি জেনে কিনতে চাই। সব ফোনেই সব প্রোডাক্টেই যেটাই মানুষ বানায়, মানুষের দ্বারা তৈরি যেটা, কিছু না কিছু সমস্যা থাকবেই। সমস্যাগুলা আপনার হয়তো বা ক্যামেরা খারাপ হলে সমস্যা নাই, আপনি ক্যামেরা ইউজ করেন কম। আমার যেমন গেমিং খারাপ হলে আমার সমস্যা নাই, আমি গেম খেলি না। আবার কারোর জন্য প্রসেসরটা মেইন, গেমিংটা মেইন। সো আমার সমস্যার সাথে এইটা সমস্যা মিলে কিনা সেই ব্যাপারটার জন্য অডিয়েন্স জানতে চায় ক্লিনটা, নিউট্রালটা। আর আমি হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাই হচ্ছে যে হ্যাঁ প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাই, সেটা নিয়ে আমি কন্টেন্ট বানাইতে চাই, অ্যান্ড কন্টেন্টটা সার্ভ করতে চাই আমার অডিয়েন্সকে, যারা নিউট্রাল অপিনিয়ন জানবে ফোনটা অ্যাকচুয়ালি কেমন। সো এখানে এই তিনজনের ইন্টারেস্ট একদম প্রপারলি অ্যালাইন না, এই তিনটা পার্টের, হ্যাঁ অ্যালাইন হয় না। সো কোম্পানি যেটা চায় সেটা হচ্ছে যে ওরা আমার ফোনের ব্যাপারে ভালো ভালো বলুক, হ্যাঁ বায়াসড রিভিউ চায়। আচ্ছা, বায়াসড রিভিউ, হ্যাঁ বায়াসড রিভিউ চাবে, স্বাভাবিক। এই প্র্যাকটিসটা লাস্ট 8 বছর ধরে, ধরেন 2022 থেকে আমরা একটু কম ফেস করতেছি। এর আগ পর্যন্ত 2016 থেকে যখন আমরা 15-16 থেকে যখন কাজ করা শুরু হয়েছে ব্র্যান্ডের সাথে থেকে, তখন থেকে আমার প্রাইমারি কাজ ছিল নিয়মিত ব্র্যান্ডের সাথে ঝগড়া করা। আচ্ছা আচ্ছা, এটা ছিল আমার প্রাইমারি কাজ। যে আমারে বলতেছে ভাইয়া এইটা আপনি ভিডিওতে কেন বলছেন, আমি বলছি ভাই এটা ফোনে আছে, আমি বলবো না কেন, ঠিক আছে? বলেন না এইভাবে তো আমার যদি নেগেটিভ বলেন তাহলে আমার ব্র্যান্ড ইমেজের সাথে যাচ্ছে না, এই সেই হ্যান ত্যান ব্যাপার, এগুলো হ্যান্ডেল, আচ্ছা এগুলো হ্যান্ডেল করি কিভাবে? এখানে আমাদের দুই দিক দেখতে হয়। ওদিন তাহসান ভাইয়ের সাথে, তাহসান খান সবাই চিনবে, তাহসান ভাইয়ের সাথে আমার একটা ইন্টারভিউ ছোট পার্ট ছিল। ভাই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলছে যে আপনাদের কাজটা কিন্তু দুইজনকে হ্যাপি রেখে করতে হবে। আমি যদি টোটালি অডিয়েন্সের পক্ষ নিয়ে একদম মার কাট এই ফোন ফালতু ভাই ফালায় দেন, কেউ কিনেন না, যদি আমি এই টাইপের প্রোগ্রেশনে চলে যাই, এটা কিন্তু একটা সাস্টেনেবল মডেল তৈরি হচ্ছে না, রাইট? সো পরবর্তীতে আমি এটা করলাম, কোম্পানি আমার সাথে টোটালি সবাই কাজ করা বন্ধ করে দিল। কাজ করা বন্ধ করে দিলে আমার অপারেশন বন্ধ হয়ে গেল, আমার ব্যবসা লস হলো। ভাই এটা একটা ফ্যাক্ট, জাস্ট একটা ফ্যাক্ট। গভীর ফ্যাক্টটা কই, এটার গভীরতা কই? আমার ব্যবসা অফ মানে কি আমার চ্যানেল অফ। তখন ইউটিউবে আপনি এই যে রিভিউ খুঁজবেন, তখন এরকম আমার সাথে বাকিদেরও অফ হবে না, তখন আপনি রিভিউ খুঁজে পাবেন কই? আচ্ছা, তখন আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, ব্যাক টু বেসিক, কোম্পানি আপনারা যা বলতেছে আপনি ওইটুকুই জানতে পারতেছেন, এর বাইরে আপনি জানতে পারতেছেন না, মানে বায়াসটাই জানতেছেন আপনি। সো ঘুরে ফিরে ওখানে চলে গেল, হ্যাঁ ঘুরে ফিরে ওখানে চলে গেল, অডিয়েন্সের লস হইলো আর কি ওইটাতে। সো আমার মেইনটেইন করতে হবে এইভাবে। আমি একটা ফোনের 10টা প্রবলেম খুঁজে পাইছি, রাইট? সো আমার এই 10টার মধ্যে দেখতে হবে যে আমার মানে কোনগুলা এই দামের জন্য খুবই ড্যামেজিং। যে ভাই 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি, বাট এই ফোনের ক্ষেত্রে ফোনের নেটওয়ার্ক ভালো না, ওকে, কল দিলে কল ঢুকে না, এটা কিন্তু অনেক বড় সমস্যা। হ্যাঁ, পিক্সেলের প্রবলেম, মানে ওইটা দিয়ে এক্সাম্পল দিলাম, অনেক বড় সমস্যা। সো এইটা কিন্তু আমি অ্যাভয়েড করে যাইতে পারি না কোনোভাবে, এটা আমার বলতে হবে। এই কারণ এইটা যদি না বলি, যে কাস্টমার কিনবে, রাইট, হ্যাঁ সে ঠকে যাবে। সো যেইসব পয়েন্টগুলো না বললে মানুষ ঠকে যাবে, সেই সব পয়েন্টগুলো আমরা এনিহাউ যুদ্ধ করে হলেও আমরা হচ্ছে মেনটেন করে সেগুলো হচ্ছে প্রকাশ করি, পাবলিশ করি আমাদের ভিডিওতে। এন্ড কিছু কিছু জিনিস আমরা ছাড় দিই, খুব ছোট ছোট ব্যাপার আছে। অনেক সময় হচ্ছে যেমন মানে আলট্রা ওয়াইড ক্যামেরা এখন দেয় না 30,000 টাকার নিচের দামের ফোনগুলোতে, আমরা অ্যাভয়েড করি, কারণ এই দামের রেঞ্জে আলট্রা ওয়াইডগুলা এমনও বাজে হইতো, খুবই নর্মাল ভিজিএ কোয়ালিটির পিকচার দিত। সো আমরা এগুলা নিয়ে একটু ব্যাশিং করা কম করি, আমরা উল্লেখ করে দিই যে ভাই আলট্রা ওয়াইডটা এটা দেয় নাই, এই টাইপের। সো যেইটা আলট্রা ওয়াইডটা নাই এটা আমি জানাইছি, কাস্টমার জানছে। এখন এটার ব্যাপারে যদি আমি ব্যাশিং করি, তখন কোম্পানি হচ্ছে ওই যে খেপবে, তখন হচ্ছে ওরা হচ্ছে ওই যে অফ হয়ে যাবে, অ্যান্ড এই টোটাল ইকোসিস্টেমটা অফ হয়ে যাবে, তখন আবার অডিয়েন্স ওই বায়াসড অপিনিয়নটাই পাবে। সো এই জন্য আমাদের মেনটেন করতে হয় এইভাবে মোটামুটি। মানে জিনিসটা খুবই হার্ড, মানে যতটা ইজি মানুষ ভাবে ততটা না, আসলে মোটেই ইজি না, সব দিকে মিলাই চলতে হয়, এটা ট্রু। আচ্ছা, হ্যাঁ লাস্ট একদম মানে শেষের দিকে চলে আসছে, লাস্ট কোশ্চেন হচ্ছে আপনার সব মানে পুরা সবগুলো ভেঞ্চার মিলে আপনার ফিউচার প্ল্যান কি? একদম যদি একদম শর্ট করে যদি বলেন। সবগুলো ভেঞ্চার মিলে আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আমাদের এটিসি হচ্ছে খুব আবেগের জায়গা আমাদের পার্সোনালি, যদি আমাদের অডিয়েন্সের খুব একটা আবেগের পিপলস ফেভারিট না না অবশ্যই, হ্যাঁ ওই আলহামদুলিল্লাহ আমরা পিপলস ফেভারিট, মানুষজন আমাদেরকে ট্রাস্ট করে, মানুষজন আমাদের যারা হেটার্সও আছে, সে যখন নিজের ফোন কিনতে যায় তখন এটিসিটা দেখা যায়, ঠিক আছে, নিজেরটা যখন কিনতে যায়, দ্যাট ইজ ট্রু। বাট আমরা মানে ইনফোটেইনমেন্টে আছি, তো আমাদের সাথে বাকি ইউটিউবার্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটু মিলে না, মানে আমাদের এখানে ওই যে ফ্যান বেজ, ফ্যানডোম, এই ব্যাপারটা নাই, এই ব্যাপারটা আমাদের এখানে খুব কম। আমাদের এটিসি শুরু থেকে একটা গোল ছিল অডিয়েন্সকে সচেতন করা, অ্যান্ড আমাদের অডিয়েন্স আলহামদুলিল্লাহ এতখানি সচেতন হয়েছে, ওনারা হচ্ছে সবকিছু এখন রিজনিং করে,
রিজনিং করে, ওনারা হচ্ছে ওই যে ফ্যান বেসগিরি করবে, ফ্যান্ডমগিরি করবে, সারাদিন ভাইটটা শেয়ার দিবে, এই সেই হ্যান ত্যান পীরগিরি করবে, ভাই এগুলাই নাই, ঠিক আছে। উল্টা আমাদের অডিয়েন্স আমাদেরকে কোশ্চেন করে যে আপনারা এটা কেন করলেন, এইটা কেন করলেন না, আপনারা এটা বললেন না কেন, অ্যান্ড দ্যাটস হাউ পিপল শুড বি। এরকম জবাবদিহিতা, এরকম প্রশ্ন যদি মানে আমার মতন জায়গা থেকে, যেমন আমি হচ্ছে পাবলিশ করতেছি, আমি নিয়ম নীতি বানাচ্ছি, সো আমাকে যদি জনগণ, আমার যে অডিয়েন্স, তারা জনগণ যদি এই কোশ্চেনগুলো করতে পারে, তখন কিন্তু আমি এই জায়গায় অনেকখানি লাইনে থাকতেছি, বেলাইনে যাওয়ার চান্স কম আমার, রাইট। হ্যাঁ। সো এই জন্যই 10 বছর ধরে এটিসি স্টিল অনেস্ট, 10 বছর ধরে এটিসি এখনো গ্রহণযোগ্যতা আছে, এগুলোর কারণেই কিন্তু দুই সাইড থেকেই। আর যদি আমার অডিয়েন্স যে কথায় না ভাই 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 সহমত ভাই আপনি যেটা করবেন ওইটাই ভাই, যদি এই টাইপের হয়, তখন আমি আস্তে আস্তে ওই যে কি দেখা যাবে সেল আউটের দিকে হয়তো বা চলে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। সো এই জন্য উই আর হ্যাপি, বাট আমাদের ওইরকম মানে আবেগ নাই, আবেগ বেশি না ভাই এটিসিতে, অন্তত এইটা হয়। আর এটিসি অলওয়েজ থাকবে ইনশাল্লাহ, এটিসি আমার রুট, অ্যান্ড এটিসি নিয়ে আমি আছি যতগুলোতেই যাই না কেন, আনলেস কোনো মানে কোনো খুব বড় পার্সোনাল কোনো একটা কজ না থাকলে আমি এটিসি ছাড়ার তো কোনো কারণ নাই, এটিসি কন্টিনিউ হবে, অ্যান্ড এটিসি এক্সপ্যান্ডও করতেছে। আমাদের একটা ভিডিও আছে স্টুডিও ট্যুর, হচ্ছে আরো ডিটেইলস জানতে পারবেন। তুষার ভাই কন্টিনিউ হবে, কারণ এইখান থেকে আমি এই জায়গায় আর কি আপনি যেহেতু এক্সপ্লোর করতেছেন, তার মানে আপনার ভিডিও আসবে এখান থেকে। হ্যাঁ, তুষার ভাইতে আর কি মন খুলে ভিডিও বানাইতে পারি, এটা হচ্ছে মজা, একদম আমার নিজের মতন করে টোটালি। অ্যান্ড এর বাহিরে আমি চাই হচ্ছে আমার আরও বেশ কয়েকটা ভেঞ্চার আমার 30 বছর বয়স হওয়ার আগে শুরু করতে। আমার টার্গেটটা হচ্ছে আমি কোনো বিগ ভেঞ্চার চাই না যেটা অনেক বড় হয়ে যাবে, যেটা হাতের বাইরে চলে যাবে, আমি এমন কিছু চাই না। আমি চাই ছোট স্কেলের 5 থেকে 7টা বিজনেস আমার হবে, ছোট স্কেলের। এইখানে 2 থেকে 3 জন করে পার্টনার থাকবে। আচ্ছা আচ্ছা, কি কি থাকবে যাচ্ছি, 2 থেকে 3 জন করে পার্টনার থাকবে, অ্যান্ড এগুলোতে হচ্ছে তখন কি বলে, তো প্রত্যেকটা ক্যাটাগরিতে তখন আমি হচ্ছে কাজ করতে পারবো, মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করা নিয়ে আমার অনেক শখ। আমি টেক নিয়ে করছি, আমি হচ্ছে বাইক নিয়ে করছি, আমি সামনে গাড়ি নিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, মানে নিয়ে মানে আমার ইচ্ছাই এটা যে আমি সব জায়গায় হচ্ছে আমার মানে হচ্ছে সাইনটা রাখতে চাই, এইটা, অ্যান্ড প্রচুর শিফট করতে চাই। এই জন্য আর কি ছোট স্কেলের মাল্টিপল বিজনেসের কথা বললাম। ছোট স্কেলের মাল্টিপল বিজনেসের মধ্যে যেমন সামনে আমার একটা ড্রিম বিজনেস আছে, এটা কোথাও রিভিল করা হয় না, এই জায়গায় বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আমি চাই একটা জুসের বিজনেস করতে। আমার যখন 4-5টা বিজনেস হয়ে যাবে, যখন আলহামদুলিল্লাহ ভালো কামাই করতে পারবো, তখন হচ্ছে জুসের বিজনেসটা হচ্ছে সাবসিডিয়ারি হিসেবে চলবে। আমি চাই বাংলাদেশের মানুষের হচ্ছে জুসের হ্যাবিট করা। ছোট ভাই কম্পিটিটর না, রাফসান ছোট ভাই খুব ক্লোজ, রাফসান ভালো ছেলে। রাফসান তো জুসের ব্যবসা করতেছে না, আমি মানে এখানে ব্যবসার ব্যাপারটা হচ্ছে এটা আমার মূলত হচ্ছে যে না সমাজের জন্য করার। আমি দেশের বাইরে যখনই গেছি দেখছি জুস এমন একটা কমন অবজেক্ট অ্যান্ড এমন একটা কমন জিনিস, সবাই খায়, সবাই ইউজ করে, অ্যান্ড জুসে হেলথ বেনিফিট অনেক বেশি। অ্যান্ড আমরা যেসব কোল্ড ড্রিঙ্কস খাই, এগুলো করে স্বাস্থ্যের একদম ক্ষতি করে ফেলতেছি। অ্যান্ড এইসব জিনিস থেকে বাঁচাইতে একটা জুসের প্র্যাকটিস করতে চাই। এখানে আমি লাগলে গচ্চায় চালাবো, তাও হচ্ছে আমি মানে কম খরচে মানুষের জুস খাওয়ানো শেখাবো, এই হচ্ছে আমার টার্গেট আর কি। খুবই ইন্টারেস্টিং ভাই, দেখা যাক। অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ নতুন আরেকটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, নতুন আরেকজন অতিথিকে নিয়ে। থ্যাংক ইউ টিল দেন।